তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেইন করছি দ্য হুইস্কি রবার মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে একটা চোরের গল্প নিয়ে। যারা চোরের মুভি দেখতে পছন্দ করেন তাদের জন্য এটা একটা মাস্ট ওয়াচ মুভি। সো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি আকিলা নামের একটা লোককে, যে কিনা হুইস্কি খাচ্ছিল। আসলে সে হচ্ছে একজন রবার। সে চুরি টুরি করেই নিজের জীবনযাপনের জন্য টাকা পয়সা ম্যানেজ করে। তবে আজকে যখন সে একটা ব্যাংকে আবারও চুরি করতে যায়, তখনই সেখান থেকে সিনটা কাট হয়ে যায়। আর আমরা দেখতে পারি লাজলো নামের একটা পুলিশ অফিসারের সাথে সে বসে একটা মিটিং করছে। আসলে তখন আমরা জানতে পারি যে লাজলো আটিলাকে গ্রেপ্তার করে নিয়েছে, কারণ যখন সে ব্যাংকে ডাকাতি করতে গিয়েছিল তখন সেখানে লাজলো উপস্থিত ছিল। আর তখন আমরা এই ব্যাপারটাও জানতে পারি যে বিগত 4টা বছরে সে 26টা ব্যাংকে ডাকাতি করেছে। আর এই ডাকাতির জন্য সরকার পুরো পাগল হয়ে তাকে খুঁজছিল। তবে যাই হোক, তখন আমাদেরকে দেখানো হয় আটিলার ছোটবেলার সিনগুলো। আসলে ছোটবেলায় আটিলা কেমন ছিল আমরা জানতে পারি। আটিলার বাবার কাছে তাকে পালার মতো টাকা পয়সা ছিল না, এই জন্য তার বাবা তার উপরে নির্মমভাবে টর্চার করত। আর একটা ফ্যামিলির কাছে তাকে সেল করে দিয়েছিল যাতে সেই ফ্যামিলিটা তাকে পালতে পারে। তবে যেই ফ্যামিলি তাকে অ্যাডপ্ট করেছিল সেই ফ্যামিলিও কিছুদিন পরে তার টর্চার সহ্য করতে না পেরে তাকে অন্য একটা স্কুলে পাঠিয়ে দেয়। আসলে এইটা ছিল একটা স্পেশাল স্কুল। আর এই স্কুলটা আটিলার জন্য কোনো জেলের চাইতে কম ছিল না, কারণ এইটা একটা জেলের চেয়েও ভয়ঙ্কর স্কুল ছিল। এখানে বাচ্চাদের উপরে নির্মমভাবে টর্চার করা হতো, তাদেরকে বিভিন্ন রকমের জঘন্যতম পানিশ দেয়া হতো। যাই হোক, অনেকগুলো বছর পরে ফাইনালি আটিলা আর্মিতে জয়েন করে নেয়। আর এই আর্মিতে যখন তাকে ট্রেন করা হচ্ছিল তখন তাকে শেখানো হয় কিভাবে বন্দুক চালাতে হয়। তো এরপরে ফাইনালি তাকে আর্মিতে জয়েন করার পরে একটা জেলে জব দেওয়া হয়। আর যখন আটিলা একদিন রাতের বেলায় জেলে ডিউটি করছিল তখন সে উপর থেকে দেখতে পারে 2টা কয়েদি পালিয়ে যাচ্ছে। সে 2টা কয়েদির উপরে নিশানাও করে, তবে কোনোভাবেই সে তাদেরকে শ্যুট করতে পারছিল না। তবে তখন তার অন্য সহকর্মীরা সাইড থেকে তাদেরকে শ্যুট করে মেরে ফেলে। আর এগুলো দেখার পরে আটিলা পুরোপুরি শক্ট হয়ে যায়। সে তখনই চিন্তা করা শুরু করে যে মানুষ এত নির্দয় কি করে হতে পারে, একটা মানুষ আরেকটা মানুষকে খুন কি করে করতে পারে। আর এই জন্য সেই রাতেই সে সিদ্ধান্ত নিয়েছিল সে আর কোনোভাবেই আর্মিতে থাকবে না। এই জন্য সে সেখান থেকে পালিয়ে চলে আসে। সে একটা ট্রেনের নিচে শুধুমাত্র একটা বেল্টের মাধ্যমে ঝুলে চলে আসে অন্য একটা শহরে, যেই শহরের নাম ছিল বুদাপেস্ট। এখন এখান থেকেই আটিলা তার নতুন জীবনটা শুরু করে। আর তার আইস হকি খেলার যে স্বপ্নটা ছিল সেই স্বপ্নটাও সে এখানে পূরণ করে। আসলে যেহেতু আকিলার কাছে এখানে থাকার মতো কোনো জায়গা নেই, এই জন্য সেই মাঠটা পরিষ্কার করার চাকরি নিয়ে নেয়, যাতে করে অ্যাটলিস্ট এখানে সে থেকে খেলতে পারে। আসলে আটিলা এখানে প্রত্যেকদিন প্র্যাকটিস করত, এখানে সবকিছু পরিষ্কার করত, আর ছোটখাটো যেই কাজকর্ম আছে সেগুলো করত। তবে আস্তে আস্তে করে তার টিম মেম্বারদের সাথে তার খুবই ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে যায়। এই জন্য সে তার টিম মেম্বারদের সাথে একদিন একটা বারে পার্টি করার জন্য আসে। তবে যখন এখানে সবাই আনন্দ ফুর্তি করছিল, কথাবার্তা বলছিল, তখনই আটিলা বাইরে একটা মেয়েকে দেখতে পারে। এই মেয়েটাকে দেখার পরেই সে তার প্রেমে পড়ে যায়। এই জন্য সে দৌড়ে যায় তার সঙ্গে কথাবার্তা বলার জন্য। আর যখন সে গিয়ে তার সাথে কথা বলে তখন সে জানতে পারে এই মেয়েটার নাম হচ্ছে ক্যাটা। তবে যাই হোক, এরপরে সে ক্যাটাকে নিয়ে একদিন মুভিও দেখতে যায়। তবে সেখানে সে গিয়ে দেখতে পারে তার কাছে পপকর্ন কেনার টাকা পর্যন্ত নেই। আর এই জন্য সে ক্যাটার সামনে খুবই লজ্জিত হয়। এই জন্য ফাইনালি সে সিদ্ধান্ত নেয় যেই কোনো মূল্যে সে কাজ করবে। তবে এই দেশে কাজ করার জন্য তার এই দেশের নাগরিক হওয়া বাধ্যতামূলক। এই জন্য সে চলে আসে ইমিগ্রেশন অফিসে। আর এখানে এসে সে জানতে পারে যে এখানে নাগরিকত্ব পেতে হলে তার নিজের দেশ থেকে সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে আসতে হবে। তবে আটিলার জন্য তার নিজের দেশে ব্যাক করা ছিল সমুদ্রের মধ্যে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করার সমান। তো এরপরে পরদিন সকালবেলা যখন আটিলা আর তার টিম মেম্বাররা জিমের মধ্যে জিম করছিল, তখন আটিলা গিয়ে তার একটা ফ্রেন্ডের সাথে কথাবার্তা বলে। আসলে তার এই ফ্রেন্ডের নাম হচ্ছে জিরো। সে জিরোর কাছে সাহায্য চায় তাকে নাগরিকত্ব দিতে সাহায্য করার জন্য। আসলে জিরোর একটা আঙ্কেল ইমিগ্রেশন অফিসে কাজ করে, এই জন্য যদি সে তাকে সাহায্য করে তাহলে হয়তোবা টাকার মাধ্যমে সে নাগরিকতা পেয়ে গেলেও যেতে পারে। অ্যান্ড ফাইনালি সৌভাগ্যবশত জিরো রাজি হয়ে যায়। আর এরপর সে তার আঙ্কেলের সাথে একটা মিটিং তাকে ফিক্স করিয়ে দেয়। আমরা দেখতে পারি আটিলা কিছু টাকা আর তার ছবি নিয়ে চলে আসে তার আঙ্কেলের সঙ্গে মিট করতে। তবে তার আঙ্কেল এত কম টাকা দেখার পরে তাকে বলে যে এত কম টাকায় তো আমি নর্মালি কাজ করিই না, তাছাড়া যদি আমি তোমার জন্যও করি তবুও এই টাকায় হবে না, তোমার আরও বাড়তি টাকা লাগবে। তবে আটিলা তাকে অনেকভাবে বোঝানোর ট্রাই করে, কারণ বেচারার কাছে আর কোনো টাকা ছিলই না। এই জন্য ফাইনালি তার আঙ্কেলও রাজি হয়ে যায়। আর সে তাকে প্রমিস করে যে আচ্ছা ঠিক আছে, তোমার নাগরিকত্বর ব্যবস্থা আমি করে দিচ্ছি। তবে এরপরে যখন আটিলা প্র্যাকটিস করে বাসায় ব্যাক করে তখন সে টিভিতে দেখতে পারে তার দেশের যে ডিক্টেটর ছিল তার তো মৃত্যু হয়ে গেছে। এখন এইটার জন্য সে আরও বেশি টেনশনে পড়ে যায়, কারণ এই মৃত্যুর জন্য দেশের মধ্যে একটা কোলাহল শুরু হয়ে গেছে। আর এই জন্য তার দেশ থেকে কাগজপত্রগুলো আসতে অনেকটা লেট করবে। আর এই জন্য তার নাগরিকত্ব পেতে অনেকটা লেট হবে।
আর তাছাড়া সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে সে এই ভয় পাচ্ছিল যে তাকে যেই কোনো সময় না ধরে আবার তার দেশের মধ্যে পাঠিয়ে দেয়া হয়। তবে যাই হোক, এরপরে কেটা আর্টেলাকে তার বাবা মার সঙ্গে মিট করতে নিয়ে যায়। আর যখন তারা কথাবার্তা বলছিল তখন তার বাবা মা তাকে তার কাজ আর তার ভবিষ্যৎ প্ল্যান সম্পর্কে কোয়েশ্চেন করে। এগুলো শোনার পরে তার কাছে কোনো অ্যান্সারই ছিল না। আসলে কেটা অলরেডি একটা ভালো জব করতো, আর যখন আর্টেলা এগুলো জানতে পারে তখন তার মনটা আরও বেশি খারাপ হয়ে যায় আর সে লজ্জিত হয়ে এখান থেকে নিজেই উঠে চলে যায়। তবে এগুলোর জন্য কেটাও তার বাবা মার উপরে একটু বেশিই রাগ করে। তো এর কয়েকদিন পরে আর্টেলা চলে আসে একটা পোস্ট অফিসে কিছু কাজের জন্য। তবে এখানে এসে সে একটা জিনিস লক্ষ্য করে যে এখানে তো একটা গার্ডও নেই। আর এই জন্য তখন প্রথমবারের মতো তার মাথার মধ্যে চুরি করার প্ল্যানিংটা আসে। এই জন্য সে চলে আসে বাজারে, আর বাজারে এসে উইক টু উইকের মাধ্যমে সে ট্রাই করে তার বেসটাকে চেঞ্জ করে ফেলার জন্য। আর সেখান থেকে নকল পিস্তল কিনে সে বাসায় চলে আসে, আর সে তার পুরোপুরি বেসটাকে চেঞ্জ করে একটা পুলিশ অফিসারের বেস নিয়ে নেয়। তবে যেহেতু এখনও তার মনের মধ্যে খুবই ভয় ছিল, এই জন্য সেই পোস্ট অফিসে চুরি করতে যাওয়ার আগে সে পুরো বোতল একটা উইস্কি খেয়ে নেয়, যাতে করে তার মধ্যে যেই ভয়টা আছে সেটা দূর হয়ে যায়। এরপরে যখন আর্টেলা পোস্ট অফিসে যায় তখন পোস্ট অফিসের মানুষজনও বিশ্বাস করতে পারছিল না যে সে চুরি করবে, কারণ তার মুখের অবস্থা খুবই খারাপ হয়েছিল। সে এতটাই ভীত হয়েছিল যে সে ঘামছিল। তবে একটু পরে আর্টেলা সেই নকল বন্দুক দেখিয়ে সমস্ত লোকজনকে একটা রুমের মধ্যে বন্দি করে দেয়, আর সমস্ত টাকাগুলো নিয়ে সে সেখান থেকে পালিয়ে চলে আসে। সে পালিয়ে একটা রেল লাইনের সুড়ঙ্গের মধ্যে ঢুকে পড়ে, যাতে করে পেছন থেকে কেউ তাকে ফলো করতে না পারে। আর সেখানেই সে তার সমস্ত জিনিসপত্রগুলো ফেলে দেয়, তার জুতা জামা কাপড় পর্যন্ত সেখানে সে ফেলে দেয়। আর এরপর যখন সে সেখান থেকে বাসায় ব্যাক করে তখন সে দেখতে পারে যে সে অনেকগুলো টাকা অলরেডি চুরি করে নিয়ে এসেছে। এখন এতগুলো টাকা পাওয়ার পরে এই টাকাগুলো দিয়ে সে ফুর্তি করা শুরু করে। সে বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে খাবার দাবার খাওয়া শুরু করে, আর তাছাড়া সে তার ফ্রেন্ডের দেনাটাও পরিশোধ করে দেয়। আর যেহেতু কুকুরের পেটে ঘি হজম হয় না, এই জন্য এই টাকাগুলো পাওয়ার পরে সে দ্রুত গিয়ে একটা গাড়িও কিনে ফেলে। সে এটাও চিন্তা করে না যে এটা কিনলে সে ফাঁসতে পারে। তবে এরপরে অনেক দিন পরে সে গিয়ে মিট করে তার গার্লফ্রেন্ড কেটার সাথে। যখন কেটা তাকে দেখতে পারে তখন সেও শকড হয়ে যায়, আর সে তাকে কোয়েশ্চেন করে যে এতদিন তুমি ছিলে কোথায়। তখন সে বলে যে আমি এতদিন শুধু টাকা কামানোর ট্রাই করছিলাম, যাতে করে তোমার বাবা মার সামনে গিয়ে আমি বলতে পারি যে আমি এই কাজটা করি আর আমার ভবিষ্যৎ প্ল্যান হচ্ছে গিয়ে এইটা। তবে এতদিন পরে কেটা তাকে দেখার পরে খুবই হ্যাপি হয়ে যায়, আর তারা দুজন মিলে এখানে খুবই সুন্দর একটা সময় স্পেন্ড করে। তো এর কয়েকদিন পরে যখন আর্টেলা তার প্র্যাকটিস থেকে বাসায় ব্যাক করে তখন তার সঙ্গে মিট করতে তার কিছু ফ্রেন্ড চলে আসে। আসলে তার ফ্রেন্ডের মনে হচ্ছিল যে হয়তোবা সে কোনো ব্যাংক ট্যাঙ্ক লুট করেছে মনে হয়, আর নয়তোবা এতগুলো টাকা সে একসাথে কোথায় পেল। কয়েকদিন আগে সে এখানে পরিষ্কার করার কাজ করত। তবে তখন আর্টেলা ব্যাপারগুলোকে ঘুরিয়ে দেয়। সে বলে যে আমি ভাল্লুকের চামড়া বিক্রি করার বিজনেস শুরু করে দিয়েছি, এই জন্য সেখান থেকে আমি একটু ভালোই ইনকাম করছি। এখন এর কয়েকদিন পরে যখন আর্টেলা তার সিন্দুকটা চেক করে তখন সে দেখতে পারে সে সমস্ত টাকাগুলো উড়িয়ে দিয়েছে। এখন সে বুঝতেই পারছিল না পরবর্তী দিনগুলো কি করে পার করবে আর টাকাগুলো কোথা থেকে ইনকাম করবে। এই জন্য সে ফাইনালি চিন্তা করে আরও একটা বড় চুরি করবে। এই জন্য এইবার সে একটা স্কুটার কিনে সেই স্কুটার দিয়ে চলে আসে একটা প্লেসে চুরি করার জন্য। এইবার সে চিন্তা করেছিল স্কুটার দিয়ে পালাবে, কারণ নর্মালি দৌড়ে পালাতে অনেকটা কষ্ট হয়। তবে যখনই সে বিল্ডিংয়ের মধ্যে চুরি করতে ঢুকছিল তখন সে এই ব্যাপারটা একেবারেই খেয়াল করেনি যে এখানে একটা গার্ড অলরেডি দাঁড়িয়েছিল। আর যখন সে চুরি করে বাইরে বেরিয়ে আসে তখন এই গার্ডটাকে দেখতে পারে, আর যখন সে পালিয়ে যাওয়ার ট্রাই করে তখন এই গার্ডও তাকে ফলো করা শুরু করে। তবে দুর্ভাগ্যবশত তখনই একটা গাড়ি এসে আর্টেলার উপরে উঠিয়ে দেয়। আর্টেলা সেখানে পড়ে একটু আহত হয়ে যায়। তবে তবুও কোনো রকমে সে আবারও উঠে পালিয়ে যাওয়ার ট্রাই করে, কিন্তু গার্ডও কোনো রকমে তার পিছু ছাড়ছিল না, সে তাকে ফলো করেই যাচ্ছিল। তবে এরপর সে কোনো রকমের নদীর মধ্যে গিয়ে লাফ দিয়ে ফাইনালি তার জীবনটা সেভ করে। আর এরপর থেকে প্রত্যেকটা দিন প্রত্যেকটা সপ্তাহ সে বিভিন্ন ব্যাংকে গিয়ে চুরি করত, আর সেই চুরির টাকাগুলো এনে এক জায়গায় জমাতো। একটা সময় সে এতগুলো টাকার মালিক হয়ে গিয়েছিল যেগুলো সে কখনো স্বপ্নেও কল্পনা করেনি। সে পুরো কোটিপতি হয়ে গিয়েছিল। তবে যতবারই সে চুরি করতে যেত ততবারই সে একটা হুইস্কির বোতল খেয়ে নিত, যাতে করে তার মনের মধ্য থেকে ভয়টা চলে যায়। আর সেই যে চুরি করেছে সেটার প্রমাণ হিসেবে সে হুইস্কির বোতলটা সেখানে রেখে আসতো, যাতে করে পুলিশরা বুঝতে পারে যে চোরটা হচ্ছে গিয়ে একজনই। আর যেহেতু এই বোতলটা সেখানে পড়ে থাকতো এই জন্য খুব শীঘ্রই টিভিতে সে দ্য হুইস্কি রবার নামে পরিচিত পেয়ে যায়। আর এই টাকাগুলো দিয়ে একটা পর্যায়ে সে কেটাকে নিয়ে পুরো একটা ওয়ার্ল্ড ট্যুর দেয়। আর যখন ইন্সপেক্টর লাজলো আর্টেলার এই গল্পটা শুনছিল তখন সেও পুরোপুরি শকড হয়ে যায়। সে চিন্তা করে আর্টেলার মতো একটা চোর যে কিনা চুরি করে তার জীবিকা নির্বাহ করে, তার মতো একটা চোর পুরো দুনিয়াতে ঘুরতে পারছে। আর আমার মতো একজন অফিসার যে কিনা সৎভাবে নিজের জীবিকা উপার্জন করে সে আজ পর্যন্ত দেশের বাইরেই যেতে পারেনি। তবে যাই হোক, এরপর আমরা আবারও আর্টেলার গল্পে চলে আসি। আমরা দেখতে পারি যখন আর্টেলা তার হকির প্র্যাকটিস করছিল তখন তার দেখা হয় কোচের ছেলে গাজার সাথে।
আসলে গাজা পরবর্তী ম্যাচে আটিলার সঙ্গে একই সাথে খেলবে, এই জন্য কোচ তার সঙ্গে তাকে পরিচিত করিয়ে দিয়েছে। তবে এর একটু পরে আটিলা চলে আসে আরও একটা ব্যাংকে চুরি করতে। তবে যখন সে চুরি করে পালিয়ে যাচ্ছিল তখন সে দেখতে পারে যে এইবার পুলিশরা একটু বেশি সতর্ক অবস্থায় আছে, এই জন্য তারা চারপাশে ক্যামেরা লাগিয়েছে, চারপাশে বিভিন্ন রকমের গার্ডদেরকে মোতায়েন করে রেখেছে। এই জন্য বাধ্য হয়ে আটিলাকে সেই ব্যাংকের ছাদের মধ্যে এসেই লুকাতে হয়। তবে যখন সে এখানে রেস্ট করছিল তখন তার ঘুম চলে আসে, আর পরদিন সকালবেলা যখন সে চোখ খোলে তখন সে দেখতে পারে সমস্ত পরিস্থিতি শান্ত, এই জন্য সে আস্তে করে সেখান থেকে পালিয়ে চলে আসে। আসলে আমরা দেখতে পারি এখন আর আটিলা নর্মাল কোনো চোর না, সে খুবই ফেমাস একজন চোর, তাকে দেশের সবাই চেনে, সে হচ্ছে দ্য হুইস্কি রবার। আর তাছাড়া সে এতটাই ফেমাস হয়ে গিয়েছিল যে খুব শীঘ্রই তাকে নিয়ে একটা মুভিও বানানো হয়। আর যেহেতু তার কাছে অনেক অনেক টাকা ছিল এই জন্য সেই টাকাগুলো দিয়ে সে মাঝে মধ্যে গরিবদেরকে সাহায্যও করে দিত। তবে যাই হোক, এরপর আমরা দেখতে পারি গাজাকে। আসলে গাজা একটা গাড়ির মধ্যে বসে যখন সিগারেট খাচ্ছিল তখনই সে দেখতে পারে আটিলা এখান দিয়ে যাচ্ছে। আসলে একটু আগে যেই ম্যাচটা হয়েছে সেই ম্যাচের মধ্যে আটিলার সঙ্গে তার অপোনেন্টের মারামারি হয়ে গিয়েছিল, আর যেহেতু গাজা ছিল তার পক্ষের খেলোয়াড় এই জন্য গাজাও তাকে গিয়ে সাহায্য করেছিল। আর এই ব্যাপারটাই আটিলার অনেক বেশি ভালো লেগেছিল, এই জন্য তারা দুজন চলে আসে একটা জায়গায় লাঞ্চ করার জন্য। আর এখানে যখন তারা কথাবার্তা বলছিল তখন কথায় কথায় একটু ফ্লোতে এসে আটিলা তাকে তার চুরি সম্পর্কেও বলে দেয়। সে বলে দেয় যে আমি বিভিন্ন ব্যাংকের মধ্যে চুরি করি, কারণ তার গাজার উপর একটু বেশি ভরসা হয়ে গিয়েছিল। আসলে আটিলা চাচ্ছিল পরবর্তী চুরিটা একটু বড় পরিসরে করতে, এই জন্য তার একজন পার্টনারের দরকার, আর সে গাজাকেই অফার করে তার পার্টনার হওয়ার জন্য। যদিও প্রথম দিকে গাজা একটু মনোমনো করছিল, তবে যখন সে জানতে পারে সেই হচ্ছে গিয়ে দ্য হুইস্কি রবার তখন সে আর এক বিন্দু সময়ও নেয় না, কারণ সে ছিল পুরো দেশের মধ্যে খুবই ফেমাস, তার সঙ্গে কাজ করার সুযোগটা তো সে কোনোভাবে মিস করবে না, এই জন্য সে হ্যাঁ বলে দেয়। আর এর কয়েকদিন পরেই তারা দুজন চলে আসে একটা বিশাল বড় ব্যাংকের ডাকাতি করার জন্য। এখানে যখন তারা ডাকাতি করছিল তখন গাজাকে গেটের দায়িত্ব দেওয়া হয় যাতে করে কেউ আসতে যেতে না পারে, আর সে নিজে চলে যায় লকারের মধ্যে টাকাগুলো চুরি করার জন্য। আর ফাইনালি সেখান থেকে টাকাগুলো বের করে সেখানে একটা হুইস্কির বোতল রেখে দিয়ে তারা সেখান থেকে বাইরে বেরিয়ে চলে আসে। আর যেহেতু তারা সফলভাবে চুরিটা করতে পেরেছে এই জন্য তারা এইটার খুশিতে একটা পার্টি দেয়। তারা সেই পার্টিতে খুবই ফুর্তি করে, খুবই আনন্দ করে। তবে এর কয়েকদিন পরেই আটিলা দেখতে পারে যে গাজা তার বন্ধুদের সাথেও এই চুরির গল্পটা করছে। সে বলছিল তারা কিভাবে কিভাবে চুরি করেছে। এইটা দেখার পরে তার মাথাটা প্রচণ্ড গরম হয়ে যায়, এই জন্য সে গিয়ে তাকে প্রচণ্ড রাগারাগিও করে। তবে এতে করে কি হবে, যেটা হওয়ার তো হয়েই গেছে। এই জন্য পরদিন সকাল থেকেই আটিলার মনের মধ্যে একটা ভয় কাজ করত। সে আশেপাশে কোনো শব্দ পেলেও ঘুমাতে পারত না, তার মনে হতো এই হয়তোবা পুলিশ আসছে তাকে ধরার জন্য। তবে এর কয়েকদিন পরে আটিলা আর গাজা চলে আসে আরও একটা ব্যাংকে চুরি করার জন্য। এখানে তারা ব্যাংকের সামনে দাঁড়িয়ে ব্যাংকের সম্পর্কে বিভিন্ন তথ্য কালেক্ট করে। আর এরপরে ফাইনালি যখন তারা চুরি করতে যায় তখন শুরুর দিকে তো সবকিছু ঠিকই ছিল, তবে যখনই তারা লকারে যাওয়ার ট্রাই করে তখনই দুর্ভাগ্যবশত একটা সিকিউরিটি গার্ড লকারের মধ্যে নিজেকে ঢুকিয়ে বাইরে থেকেই নিজেকে টালা দিয়ে দেয়। তবে তখন বাইরে থাকা দিনমজুররাও তাকে দেখতে পারে, আর যখন সে তাদেরকে শাসানোর জন্য বন্দুক নিয়ে বাইরে আসে তখন বাইরের মানুষজনও তার পেছনে লেগে যায়। আর এই ব্যাপারটা দেখার পরে তারা দৌড়ে সেখান থেকে পালিয়ে যাওয়া শুরু করে। আটিলা আর গাজা দুজন দুই দিকে পালিয়ে যায়। আটিলা গান দেখিয়ে একটা লোকের গাড়ি নিয়ে সেই গাড়ি দিয়ে পালিয়ে যাওয়ার ট্রাই করে, তবে তখনই সেখানে পুলিশ চলে আসে। আর পুলিশের সাথে রেস করতে গিয়ে সে অন্য একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে ফেলে। তবুও কোনো রকমের চাবি দিয়ে স্টার্ট করে সে সেখান থেকে কোনো রকমে পালিয়ে চলেই আসে। যদিও এতে সে একটু আহত হয়ে গিয়েছিল, এই জন্য যখনই সে বাসায় ব্যাক করে তখন সে দেখতে পারে তার ঘাড়ের মধ্যে কাঁচ ঢুকে গেছে, যে জন্য তার প্রচণ্ড ব্যথা করছে। তবে যখন সেগুলো বের করছিল তখনই এখানে কেটে চলে আসে, আর সে তার এই অবস্থা দেখার পরে পুরো স্তব্ধ হয়ে যায়। সে তাকে তেমন কিছুই বলে না আর চুপচাপ সেখান থেকে বেরিয়ে চলে যায়। তো এর কয়েকদিন পরে আটিলা আর গাজা আবারও নতুন করে একটা চুরির প্ল্যানিং করে। তবে এইবার আটিলা এই ব্যাপারটাও চিন্তা করে রেখেছিল যে যদি কোনো উল্টাপাল্টা হয়ে যায় তাহলে তারা কি করবে। আমরা দেখতে পারি সে তার প্ল্যানিংটা গাজাকে খুব ভালো করে বুঝিয়েও দেয়, আর সে এইটাও তাকে ক্লিয়ার করে বলে দেয় যে যদি আমাদের মধ্যে কেউ পুলিশের হাতে ধরা খাই তাহলে 3 ঘন্টার মধ্যে তো তার সঙ্গে কোনো রকমে কোনো কথাবার্তা বলা যাবে না, কারণ যদি আমরা 3 ঘন্টার মধ্যে তার সাথে কথা না বলি তাহলে 3 ঘন্টা পরেই উকিলের মাধ্যমে আমরা অন্যভাবে সেখান থেকে বেরিয়ে চলে আসতে পারবো। আর এটার জন্য গাজা রাজি হয়ে যায়। আর এর কয়েকদিন পরেই তারা চলে আসে বিশাল বড় একটা ব্যাংকের ডাকাতি করার জন্য। এখানে আসার সঙ্গে সঙ্গে তারা দুজন দরজা বন্ধ করেই গাজাকে দায়িত্ব দেওয়া হয় সমস্ত মানুষকে জিম্মি করার, আর সে নিজে চলে আসে টাকাগুলোকে খুঁজে বের করার জন্য। ফাইনালি সে লকার থেকে সমস্ত টাকাগুলো নিয়ে যখনই এখান থেকে তারা পালিয়ে যাবে তখন তারা দেখতে পারে অলরেডি পুলিশ তাদেরকে চারপাশ দিয়ে ঘিরে ফেলেছে।
এটা দেখার সঙ্গে সঙ্গে আটিলা দরজার উপর একটা গুলি করে দেয়। এই জন্য এখানে একটা হট্টগোল শুরু হয়ে যায়। আর এই হট্টগোলের জন্য তারা কোনো রকমে গাড়ি দিয়ে পালিয়ে যাওয়ার ট্রাই করে। তবে ফাইনালি এখানে গাজাকে ধরে ফেলা হয় আর আটিলা কোনো রকমে সেখান থেকে পালিয়ে চলে যায়। আসলে গাজা জানতো যে 3 ঘন্টার মধ্যে কোনোভাবেই মুখ খোলা যাবে না, পুলিশদের সাথে কোনোভাবেই কথাবার্তা বলা যাবে না। এই জন্য যখন পুলিশরা তাকে জিজ্ঞাসাবাদ করছিল তখন সে কিচ্ছু বলছিল না, একেবারে চুপচাপ বসেছিল। আর এই জন্য পুলিশরা তাকে ধোলাই করা শুরু করে। তাকে আচ্ছা মতো পেটানোর পরে যখন বারবার করে তাকে একটাই কোয়েশ্চেন করা হচ্ছিল, তখন বাইরে আটিলা ট্রাই করছিল যে কোনো মূল্যে তাকে পুলিশের হেফাজত থেকে বের করতে, কারণ যদি সে বেরোতে না পারে তাহলে তার খেলাও এখানে শেষ হয়ে যাবে। তবে এদিকে যখন গাজা মার খাওয়ার মধ্যেও পুলিশকে জিজ্ঞেস করে যে এখন কয়টা বাজে, তখন পুলিশ ক্লিয়ারলি বুঝতে পারে যে সে হয়তোবা কারো আসার জন্য অপেক্ষা করছে। আর এই জন্য পুলিশ তাকে দ্রুত একটা অন্য রুমের মধ্যে নিয়ে যায় আর তাকে একটা স্পেশাল ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা করে। আসলে এই রুমের মধ্যে যেই ঘড়িটা লাগানো হয়েছে সেই ঘড়িটা খুবই স্পিডে চলছিল, এই জন্য খুব দ্রুতই এখানে 3 ঘন্টা শেষ হয়ে যায়। আর যখন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে তখন সে দেখতে পারে 3 ঘন্টা পরেও আটিলা তাকে ছাড়াতে আসেনি। এই জন্য সে পুলিশকে সমস্ত সত্যিটা বলে দেয়। আর এই সত্যিটা জানার পরে পুলিশ দ্রুত চলে আসে আটিলাকে ধরতে, আর আটিলাকে ধরে তারা ফাইনালি জেলেও নিয়ে আসে। আর এরপরে জেলে যখন কেটা তার সঙ্গে মিট করতে আসে তখন সে জানতে পারে যে কেটা আসলে অন্য একজনের সাথে অলরেডি ডেট করা শুরু করে দিয়েছিল, কারণ সে আটিলার সাথে আর থাকতে চায় না। তার মতো একটা চোরের সাথে সে কোনোভাবেই থাকতে চায় না আর বারবার তার হার্ট ব্রোকেন করতে চায় না। তবে এইটা শোনার পরে আটিলার মনটা ভেঙে চুরমার হয়ে যায়, কারণ সে এখন নিজেকে একা মনে করছে। এতদিন সে ভাবতো যে শহরের মধ্যে একজন তো অন্তত আছে যে কিনা আমাকে নিয়ে চিন্তা করে, যে কিনা আমার আসার অপেক্ষায় থাকে। তবে আসলে এই ব্যাপারটাও ছিল মিথ্যা। আর এরপর আমরা দেখতে পারি আটিলা আর আজলো দুজন সামনাসামনি বসে আছে। আর এই গল্পটা শোনার পরে আজলো তাকে প্রমিস করে যে আমি তোমাকে জঘন্য থেকে জঘন্য শাস্তি দিব, আমি তোমার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করব। আর এইটা বলেই সে তাকে জেলের মধ্যে ঢুকিয়ে দেয়। তবে আটিলা জেলের মধ্যে গিয়েও শান্ত বসে থাকতে পারে না। সে জেলের মধ্য থেকে কোনোরকম একটা কেবল বের করে সেটা দিয়ে একটা রশির মতো বানিয়ে সে জানলা দিয়ে পালিয়ে যাওয়ার ট্রাই করে। অনেকগুলো জানালা পার করে কোনো রকমে সে এখান থেকে পালিয়েই যাচ্ছিল। তবে তখনই পুলিশ এই খবরটা জেনে যায় আর তাকে ধরে আবারও এনে জেলের মধ্যে বন্দি করা হয়। তবে আটিলাও এই সিদ্ধান্ত নিয়েছিল যে সে তার দেশ থেকে এত ভয়ঙ্কর একটা জার্নি পার করে এই দেশে জেলের মধ্যে পচে মরার জন্য আসেনি। সে এখান থেকে যেই কোনো মূল্যে পালিয়েই ছাড়বে। আর এমনই একটা ভয়ঙ্কর পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আপনি আমাকে কমেন্ট করে জানান আটিলা যে লাস্টে ধরা খেলো এটা কি ঠিক ছিল নাকি তার পালিয়ে যাওয়াটাই ছিল উত্তম। আমাকে কমেন্ট করে এটা জানান। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখনও যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন টেক কেয়ার।